হে গাইস, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আজকে আমি যে কথাটা তুলে ধরবো, এই কথাটা হচ্ছে বাস্তবসম্মত একটা কথা, এবং আমার নিজের সাথে সেই কথাটা ঘটে গেছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই প্রতারণা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। গাইস, আমার ছোট্ট ভাই, আমরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে আমি বড়। আর আমার এক ভাই থাকে সবার আমার ছোটটা থাকে হইছে, ছোটটার নাম হইছে সৈকত। সে থাকে হইছে মালদ্বীপে। সে অনেক ছোট্ট সময় সে মালদ্বীপে গেছে। তার সবার ছোট সে হইছে সোহান। সে পড়াশোনা করতো। এখন আমি যখন বাড়িতে ছিলাম 2023 সালে, 23 সালের ঘটনাটা, তখন ইউরোপের জন্য আমি আমার পাসপোর্ট জমা দিয়ে আমাদের এলাকার এক দালালের কাছে। তখন হইছে, আপনারা জানেন যে রোমানিয়াতে লোক আনতো। রোমানিয়া হয়ে ইতালিতে প্রচুর পরিমাণে লোক ঢুকছে। তখন আমার পাসপোর্টটা আমি জমা দিলাম। আমার পাসপোর্টটা যখন আমি জমা দিই, তখন হয়েছে আমার রোমানিয়ার জন্য হয় নাই। দুর্ভাগ্যবশত রোমানিয়ার জন্য আমার পাসপোর্টের মধ্যে ভিসা লাগে নাই। তারপর আমি ক্রোয়েশিয়ার জন্য অনেক মানুষ আবার কিছু ঢুকছে। আমার দালালে বলতেছে কি যে আপনি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন। তখন ওনাকে আমি বললাম যে ক্রোয়েশিয়ার জন্য আমাকে কী করতে হবে। উনি আমাকে বলল যে ক্রোয়েশিয়ার জন্য আপনার কিছুই করতে হবে না, আর আমি পাসপোর্টের সাথে 1 লাখ টাকা দিয়েছিলাম। তারপর উনি আমাকে বলেছিল যে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হইব। আর আমি একটা পাসপোর্ট দিয়েছিলাম, আর 100 তোলা মানে 2 কপি ছবি দিয়েছিলাম, লেপ প্রিন্টের। তারপর দিয়ে দেওয়ার পরে এখন দীর্ঘ 5 মাস পরে আর আমার কোনো ভিসা লাগে নাই। ভিসা লাগে নাই। আমি দালালকে কল দিই, দালাল বেশিরভাগ কল উঠাই না। বেশি ফোন দিলে বলে যে এখন ব্যস্ত আছে, পরে কথা বলবো। পরে কথা বললে সময় নাই, টাইম নাই, এন তেন, লাগে নাই। তারপর এরও কিছুদিন পরে বলতেছে যে আমি নতুনভাবে ট্রাই করছি, এখন দেখা যাক কি হয়। অনেক চাপ সৃষ্টি করার পরে পরে বলতেছে যে যমুনা ফিউচার পার্কে আমাকে ইন্ডিয়া যাইতে হইব। ইন্ডিয়ার আগ মুহূর্তে উনি আমাকে বলছিল যে রাজশাহী থেকে উনি আমাকে ইন্ডিয়ার ভিসা করাইব। কারণ তখন রাজশাহী থেকে ইন্ডিয়ার ভিসা একবারে হচ্ছিলই না। আর আমার হচ্ছে একদম নতুন পাসপোর্ট, সাদা পাতা, আগে পরে কোনো ভিসা লাগাল নেই। ভিসা এই পাসপোর্টের মধ্যে নেই। তখন উনি আমার বলতেছে যে রাজশাহী থেকে। পরে রাজশাহী গেলাম একদিন। তখন আমি ঢাকাতে চাকরি করতাম বাইং হাউসের মধ্যে। পরে রাজশাহী গেলাম। রাজশাহী যাওয়ার পরে আর আমার পাসপোর্টের মধ্যে ভিসা লাগছে না। ভিসা লাগছে না। রাজশাহীরা বলতেছে যে তোমার নিজের বিভাগে তোমার ভিসা লাগাইতে হবে। তখন আমি চলে আসি আমার নিজের বিভাগের মধ্যে। তখন যমুনা ফিউচার পার্কে জমা দিছি। 5,000 টাকার মতো মনে খরচ হয়েছিল। তারপর জমা দেওয়ার পরে সেখানে ভিসা লাগে নাই। এভাবে হয়েছে আমার প্রায় 5-6 মাস আমার গেছে, কিন্তু কোনো কাজই আমি করতে পারতেছিলাম না। এভাবে হয়েছে 1 বছরের উপরে, প্রায় 14 মাসের মতো আমি ওই দালালের আশায় বসে আছিলাম যে আমি কিভাবে ঢুকতে পারি এই ইউরোপে, কিন্তু কোনো উপায় খুঁজে পাইতেছি না। তখন আমার আব্বাই, আমার যে বাবা, আমার বাবা ব্যর্থ হয়ে গেছে যে না, তোকে দিয়ে আর হবে না, এখন আমার ছোট ছেলের জন্য ট্রাই করতে হইব। তো তখন হয়েছে যে আমার যে অবস্থাটা খুবই অবস্থা করুণ ছিল। তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য ইতালিতে স্পন্সরের জন্য আবেদন করবো 2023 সালে। তখন নাকি যে সবারই স্পন্সর উঠবো, আমাদের এলাকার এক বড় ভাই, উনি আমার ছোট ভাইয়ের জন্য পাসপোর্টটা নিছে। উনি সবার পাসপোর্ট নেয় না,
যে আপনারা হচ্ছে মনে রাখবেন যে কথাগুলো, যেগুলো আপনাদের সাথেও ঘটতে পারে। যেটা আমাদের সাথে হয়েছে আপনার সাথেও হতে পারে, বা আপনার এলাকার ছোট ভাই বেরাদারের সাথে হতে পারে। উনি বলতেছে যে বেশি পাসপোর্ট নে না, হয়তো 1-2টা পাসপোর্ট নিব। তারপরে ওর পাসপোর্টটা আব্বে আমার টাকাটা তুলেই না ওর পাবে জমা দিচ্ছে। জমা দেওয়ার পরে এখন 2 লাখ টাকা দিছে পাসপোর্টের সাথে। ওই দালালটা বলতেছে যে 2 লাখ টাকা লাগবো পাসপোর্টের সাথে, আপনি দিয়ে দিন। তারপর দিয়ে দিছে। এখন আমার বাবার মনও ফুরফুরা যে 2 লাখ টাকা দিলাম, পাসপোর্টও বেশি নিতেছে না, হয়তো হয়ে যেতে পারে। আর যেহেতু উনি আমাদের এলাকার বড় ভাই, এখন দেখা গেল যে জমা দেওয়ার পরে এখন নুলস্তা সবার প্রথম তার উঠছে। আমি চাকরি করতেছি, তে ইতালি থেকে এক দলাল আমাকে কল দিছে যে ভাই আপনার ভাইয়ের তো নুলস্তা উঠছে, এখন ওর তো ভাগ্য ভালো। তারপর আমি অনেকটা খুশি হয়েছি যে আমার ছোট ভাইয়ের নুলস্তা উঠছে। তো নুলস্তা ওঠার পরে আমরা জানতে পারলাম, আমরা দিয়েছিলাম মূলত স্পন্সরে, কিন্তু নুলস্তা ওঠার পরে জানতে পারলাম যে এটা এগ্রিকালচারের নুলস্তা। এখন এই এগ্রিকালচারের নুলস্তা দিয়া ইতালিতে আপনার বিএফএস এ জমা দিতেও। তারপর আব্বা আমার বলতেছে যে দেহ এখন হের পাসপোর্ট জমা দিছি, এখন তো তোমার জন্য আর ধরতে পারতাম না, হের একটা অবস্থা দেখা লই। তারপর এইদিকে এই লোকে কল দিতেছে যে বিএফএস এর জন্য টাকা দিতেইব। এখন ওই লোক আবার যেই লোকের কাছে আমরা জমা দিছিলাম, এই লোকে বলতেছে যে কম টাকা, বেশি টাকা, আবার যে যিনি তৃতীয় পক্ষ উনি আবার বলতেছে কম টাকা। এখন দেখা গেল যে আমার বাবা বলতেছে যে এখন আমি কোনো কিছু করতে পারতাম না, এখন এর একটা ব্যবস্থা হইলে পরে আমি তোমার ব্যবস্থা করতে হইব। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত, এত পরিমাণে টাকা আমাদের নাই। আমরা খুব অল্প টাকা আছে, যেই টাকা দিয়ে আমরা একটা ভাই আপাতত আসতে পারবো। তখন আমার বাবা চিন্তা করতেছে যে এখন কি করা যায়। তখন একদিন আমার মা, এর মাঝখানে আমি আবার বিয়ে করে ফেলছি। তখন আমার আম্মা বলতেছে যে এদিক সেদিক ছুটাছুটি না কইরা তুমি লিবিয়া যাও। তখন আমি চিন্তা করলাম, মানে এর আগে আমি চিন্তা করতাম যে লিবিয়া গেলে হয়তো মানুষ মারা যায় বা মাফিয়ার হাতে আটক হইতে পারে। কিন্তু মানে তখন আমার পরিস্থিতিটা এমন আছিল যে আমি লিবিয়া গেলেই আমি হয়তো হয়তো যাইতে পারবো, না মরে যাব। দুইটা থেকে আমার একটা পথ আমার বাছাই করতে হইব, যে আমি কোন একটা পথ বাছাই করব। তারপর হয়েছে যে আমি আমার নতুন বউয়ের স্বর্ণ বেচালাইছি, মার কানের দুল বেচালাইছি, সবগুলো বিক্রি করে 1 লাখ টাকা জমাইছি। 1 লাখ টাকা জমাট করে পাসপোর্ট জমা দিয়ে দিছি। জমাট করে দেওয়ার পরে এখন তো আমি কিভাবে আসলাম তো সবগুলো শুনছিনি। তারপর জমা দেওয়ার পরে এরপরে আমার প্রথম বিষয় হইলো সব কিছু ধাপ কষ্টের পরে আমি চলে আসছি যে কোনো প্রকারে, যে লিবিয়া হয়ে ইতালিতে আমি আসছি। এখন আমার যে ছোট ভাই যার স্পন্সর উঠছে, সে দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি তার দালালে তারে বিভিন্ন ভুগি বুঝাইলো যে ওইব হইতাছে, অবশ্যই তারে বাইক গ্যারেজিকে থাকলে ওইব, অপেক্ষা করেন। যখন সে জমা দিল তখন বিএফএসে, তখন বিএফএস আর অ্যাকসেপ্ট করছে না। এখন যে তার 2টা বছর সময় গেল, আমার কথা হয়েছে যে সে 2টা বছর সে সময়টা কাটাইলো, 2টা বছর পরে সে যে অপেক্ষা করলো। আর আমার ছোট ভাই যখন তার নুলস্তা উঠছে তখন সে আয়ে পড়াশোনা করতো, তখন সে পড়াশোনাটা ছেড়ে দিছে, সে আর পড়াশোনাটা করছে না, সে পড়াশোনাটা বাদ দিয়ে দিছে। এখন এই 2টা বছর সে তার জীবন থেকে চলে গেছে গা। এরপরে সে পড়াশোনাটাও বাদ দিয়েছে নুলস্তার কারণে। এমন হাজারো মানুষ আছে। আপনার যদি বৃদ্ধ বাবা মা কেউ আমার ভিডিও দেখেন,
তখন বুঝতে পারবেন যে আপনার ছেলে মেয়ে সন্তানের যখন নুলস্থ ওঠে তখন মনে করেন আপনার মনে ফুরফুরা দেয়, আপনার ছেলে মন ফুরফুরা দেয় যে কোন সময় আকাশে উড়াল দিব। কিন্তু সত্যটা এটাই যে নুলস্থা উঠলেই কোনো মানুষ ইতালিতে আসতে পারবে না। নুলস্থা উঠলেই কোনো মানুষের ভিসা হতে 100% ভিসা হয় না। কিন্তু যখন বাংলাদেশ বিএফএসে গ্লোবালে জমা দিছে তখন তার ভিসা নেই, তখন তার সাদা পাতা দিয়ে দিছে। এখন 2 বছর সব কিছুভাবে আমরা লস খাইছি। বর্তমানে হচ্ছে আপনার প্রায় 2.5 লাখ টাকার মতো আমরা লসও আছি। আমার ফ্যামিলি 2.5 লাখ টাকার মতো লসও আছে। কিন্তু এখন মনে করেন যে বর্তমান সময়টা দালালেরা এই সমস্ত কাজগুলো করে মূলত হচ্ছে আমরা যারা ভুক্তভোগী আছি, আমরা যারা এদের পথে ফাঁদে পা দিই, এরা সব থেকে বেশি অবহেলিত হইতেছি। কারণ কেন যে আমরা কিভাবে অবহেলিত, প্রথমত হচ্ছে আমরা সঠিক দালাল পাই না। অনেকে চান যে ইউরোপে অবৈধ পথে আসবেন না, বৈধ পথে আসবেন, কিন্তু বৈধ পথে আসতে গেলে তো ভালো কোনো দালালও পাচ্ছেন না। এখন আপনার আত্মীয় স্বজন নেই, এখন আপনার কোনো বন্ধু বান্ধব নাই যার মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট বইটা জমা দিবেন। এখন যার কাছেই জমা দিবেন প্রথম অবস্থায় সে বলবে আচ্ছা আমি দেখি চেষ্টা করি। তো যখন আপনি 20,000 50,000 টাকা দিয়ে জমা দিলেন, সে হয়তো আপনার বলবো যে আমি আবেদন করছি, আবেদনের একটা স্লিপ আপনাকে হাতে ধরিয়ে দিব, কিন্তু এই আবেদন দিয়ে কোনো কাজই হবে না। এই জন্য বলি যে সঠিকভাবে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে আপনারা আবেদন করেন, তাহলে মনে হয় যে আবেদনটা মঞ্জুর হতে পারে এবং আপনিও এই দেশে আকাশে উড়াল দিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করে যাবেন, তাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন এবং যারা আমাকে ভালো কমেন্টস করতেছেন তাদেরকে সাধুবাদ জানাই, যারা খাওয়ার কমেন্টস করতেছেন তাদেরকেও সাধুবাদ জানাই। একটা কথা কি জানেন, যে ইউটিউবে আসার আগে মানুষ যে কত বাজে মন্তব্য করে তা জানতাম না, আবার ইউটিউবে আসার আগে যে মানুষ কত ভালো মন্তব্য করে তাও জানতাম না। আপনাদের থেকে অনেক বেশি পরিমাণ ভালোবাসাই পাইতেছি, যা বলার অপেক্ষাই রাখে না। অল্প কিছুদিনের মধ্যে আমার চ্যানেল প্রচুর পরিমাণে গ্রো করতেছে, আর সেই গ্রো করার হিসাবে আমি আমার চ্যানেলে এমন একটা কিছু করব যা অবিশ্বাস্য। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।